আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা আলোচনা করব সমাস নিয়ে। তো আসুন আজকে আমরা দেরি না করে একদম ক্লাস শুরু করি। সমাস। তো আমরা আসলে সমাস থেকে যখন পড়াশোনা করি, বইয়ের মধ্যে বিশাল করে অনেকগুলো বিষয় দেওয়া থাকে। তো আল্টিমেটলি আজকে আমরা শিখব একদম শর্টকাট ট্রিক দিয়ে খুব ইজিলি কিভাবে সমাস নির্ণয় করা যায়। তো সমাস নির্ণয় করতে গেলে আমরা যেই বই পড়ি না কেন, আল্টিমেটলি ব্যাস বাক্যের দরকার হয়। বাট আপনি তো ব্যাস বাক্য পারেন না, তাই না? সো এই যে ব্যাস বাক্য ছাড়াও যে সমাসকে খুব ইজিলি নির্ণয় করা যায়, আজকে আমরা এগুলো শিখব ইনশাআল্লাহ। তো আসেন যে খুব সহজে কিভাবে আমরা সমাসকে নির্ণয় করতে পারি। তো সমাস নির্ণয় করার আগে আমাদেরকে বুঝতে হবে সমাস মানে আসলে কি। সমাস মানে হচ্ছে মিলন। কার মিলন? পদের মিলন। পদ কি? বাক্যের প্রতিটা অংশ হচ্ছে একেকটা আ আ পদ। সো এই পদগুলি যখন একটার সাথে আরেকটা মিলে তখন এটাকে বলা হয় সমাস। এবং এই মিলন বাংলা ব্যাকরণে আরো এক জায়গায় আছে, সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনি শব্দের অর্থ মিলন, সন্ধি। সন্ধি অর্থ মিলন। সন্ধি হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন, আর সমাস হচ্ছে পদের সাথে পদের মিলন। এখন প্রশ্ন হচ্ছে যে সমাস আমরা কেন ব্যবহার করি? সমাস ব্যবহার করি একটা বড় বাক্যকে ছোট করার জন্য, অর্থাৎ বাক্যের সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসার জন্য, বাক্যকে অনেক সংক্ষিপ্ত করার জন্য। সো আসেন আমরা খুব শর্টলি সমাস সম্পর্কে জানি। এই সমাসকে আমরা ৫টা ভাগে ভাগ, ৬ ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? ৬ ভাগে ভাগ করতে পারি। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব, তৎপুরুষ এবং বহুব্রীহি সমাস। এখন বর্তমানে লেটেস্ট যেই বইগুলো আছে, অর্থাৎ ২০২১ সাল থেকে ২০২১ সালের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের যে আপডেট আসছে, ওই জায়গাতে সমাসকে বলা হয়েছে ৪ প্রকারের। কয় প্রকারের? ৪ প্রকারের। তাহলে ওই ৪ প্রকারের মধ্যে কি কি আছে? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। তাইলে প্রশ্ন করতে পারেন যে তাহলে দ্বিগু সমাস কই গেছে? অব্যয়ীভাব সমাস কই গেছে? দ্বিগু সমাস চলে আসছে কর্মধারয়ের মধ্যে, আর অব্যয়ীভাব চলে আসছে তৎপুরুষের মধ্যে। ওকে? সো যদি এমন হয় যে আপনার কোশ্চেন আসছে যে সমাস কত প্রকারের, তো যদি ৬ প্রকার থাকে তাহলে আপনি ৬ প্রকার দিবেন। আর যদি ৪ প্রকার থাকে তাহলে আপনি ৪ প্রকার দিবেন। যদি ৬ প্রকার ৪ প্রকার ২ টাই থাকে তাহলে আপনি ৪ প্রকার দিবেন। কেমন? আচ্ছা। সো এইটা আসার চান্স খুবই কম। আসতে পারে যে এটা যে কোন সমাসে কোন পদ প্রধান। এইটায় যাওয়ার আগে আমরা একটু সমাসটা নিয়ে আরেকটু এক্সপ্লেইন করি। ধরেন আমি লিখলাম সিংহ চিহ্নিত পদ। সিংহ চিহ্নিত পদ। সিংহ চিহ্নিত পদ। এই সিংহ চিহ্নিত পদ মানে কি? ৩টা পদ আছে, তাই না? সরি, সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত আসন। এই জায়গায় ৩টা পদ আছে। এই ৩টা পদকে আমি সংক্ষিপ্তভাবে বলতে পারি সিংহাসন। কি বলতে পারি? সিংহাসন। তার মানে সিংহ যোগ আসন। এই হচ্ছে সিংহাসন। এই যে সিংহ চিহ্নিত আসন, এই সবগুলাকে আমরা ইন্ডিভিজুয়ালি বলতে পারি কি? সমস্যমান পদ। কি বলতে পারি? সমস্যমান পদ। কেমন? সমস্যমান পদ। আর এই পুরা বাক্যটাকে একসাথে বলা হয় বিগ্রহ বাক্য কিংবা ব্যাস বাক্য। কি বলা হয়? ব্যাস বাক্য কিংবা বিগ্রহ বাক্য। সো এরপরে যেটা আসছে সিংহাসন, আউটপুট যেটা পাইলাম, এই আউটপুটটাকে আমরা বলতে পারি কি? সমাসযুক্ত পদ। কি বলতে পারি? সমাসযুক্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ, আপনি যাই বলেন না কেন। ঠিক আছে? আচ্ছা। বাট এই পর্যন্ত পরীক্ষাতে খুব একটা দরকার হয় না। দরকার হয় কি? এই যে সমাসযুক্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ পাইলাম, এই জায়গায় ২টা অংশ থাকে। কয়টা অংশ? ২টা অংশ। একটা সিংহ, একটা আসন। এই প্রথম অংশটাকে বলা হয় পূর্বপদ। কি বলা হয়? পূর্বপদ। আর পরের অংশটাকে বলা হয় পরপদ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এটা যদি পূর্ব হয় তাহলে এটা পর কেন দিব? পূর্বের অপোজিট কি? পূর্বের অপোজিট হচ্ছে পূর্বপদ, উত্তরপদ। সো আপনার যদি উত্তরপদ বলতে ইচ্ছা হয়, ফাইন। আদারওয়াইজ এটাকে আমরা পরপদ নামে অভিহিত করতে পারি। তো এই যে দেখেন, একটা ক্যাটাগরি, ২টা ক্যাটাগরি, ৩টা, ৪টা, ৫টা। এই ৫টা ক্যাটাগরিকে আমি যদি একসাথে নিই তাহলে একসাথে বলা হয় প্রতীতি। কি বলা হয়? প্রতীতি। এটা একবার আসছিল কোনো একটা পরীক্ষাতে। এটা মনে রাখতে পারেন। তো যাই হোক, মেইন ফ্যাক্ট হচ্ছে আমরা পুরা চ্যাপ্টারে সমাস চিনব পূর্বপদ পরপদ দিয়ে। ঠিক আছে? ব্যাস বাক্য আমাদের আপাতত দরকার হবে না। কারণ ব্যাস বাক্য দিয়ে চিনাটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। এবার আসুন, আমরা বলতেছিলাম যে সমাস ৬ প্রকারের বা ৪ প্রকারের। এই প্রত্যেকটা সমাসের মধ্যে কোন পদ প্রধান, কোন পদ মূল ভূমিকা পালন করবে, আমরা খুব ইজিলি এটাকে মনে রাখতে পারি। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান,
দ্বিগু সমাসে পরপদ প্রধান, কর্মধারয়ে পরপদ, এরকম করে আপনি সবগুলো মুখস্থ রাখতে পারেন, বাট আপনি ভুলে যাবেন শিওর মুখস্থ করলে। একটা শর্টকাট ট্রিক শিখাই দিই। দ্বন্দ্ব সমাস কি হয়? দ্বন্দ্ব, মানুষ যখন দ্বন্দ্ব লাগে, ঝগড়া লাগে, তখন ঝগড়া কি একা একা হয়? হয় না। তার মানে ঝগড়া লাগতে গেলে দুইটা পক্ষ থাকে, তার মানে উভয় পক্ষ ছাড়া কখনই দ্বন্দ্ব হয় না। সুতরাং দ্বন্দ্ব সমাসের মধ্যে উভয় পদ প্রধান। কেমন? তাইলে দ্বন্দ্ব কি? উভয় ছাড়া দ্বন্দ্ব কখনই হওয়া পসিবল না। অতএব দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। এবার আসেন দ্বিগু সমাস। দ্বিগু শব্দের দ্বি শব্দের অর্থ কি? দ্বি মানে দুই। তাহলে চিন্তা করেন, এক আর দুই, দুইটা পদ আছে। এক হচ্ছে পূর্বপদ, দুই হচ্ছে কি পরপদ, তাই না? তার মানে দ্বিগু শব্দের দ্বি দেখলে বুঝতে পারি কি এই জায়গাতে দুই দিয়ে শুরু হয়েছে, পর দিয়ে শুরু হয়েছে। তার মানে দ্বিগু সমাসে পরপদ প্রধান। কি পদ প্রধান? পরপদ প্রধান। দেন আসেন কর্মধারয়। কর্মধারয়ের মধ্যে কর্ম দিয়ে শুরু হয়েছে। কর্ম কি? কর্ম মানে কাজ। আমরা পৃথিবীতে যত কর্ম করি, কোনো কর্মই নিজের জন্য করি না। পৃথিবীতে যত কর্ম করি, সকল কর্মই অন্যের জন্য করি, তাই না? আপনি যেই কাজ করতেছেন আলটিমেটলি কিন্তু আপনার কাজ করতেছেন না, আপনি অন্য কারো কাজ করতেছেন। তার মানে কর্ম সবসময় পরের জন্য হয়, তার মানে কর্মধারয়ে পরপদ প্রধান। অব্যয়ীভাব, দেখেন অব্যয়ীভাবটা অ দিয়ে শুরু হয়েছে। ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ অর্থাৎ বাংলা বর্ণমালার সকল বর্ণের সবচেয়ে পূর্বের, সবচেয়ে প্রথমের যে বর্ণ সেটা হচ্ছে কি স্বর অ। তার মানে অ হচ্ছে সবচেয়ে পূর্বে আছে, তার মানে অব্যয়ীভাবে পূর্বপদ প্রদান। কেমন? দেন আসে তৎপুরুষ। তৎপুরুষ মানে কি? তৎ মানে তার, পুরুষ মানে পুরুষ, তৎপুরুষ মানে তার পুরুষ, তার পুরুষ মানে কি? পরপুরুষ। তার মানে তৎপুরুষের মধ্যে পরপদ প্রদান, কারণ তৎ মানে তার, তার মানে পরের, পর মানে পর। ওকে, বাকি আছে বহুব্রীহি। বহুব্রীহি কি? বহুব্রীহি দেখলেই বুঝতেছি যে জায়গাতে বহুপদ প্রদান। এখন চিন্তা করেন, একটা দলের মধ্যে যদি সবাই পাকনা হয় তাহলে কি কেউই পাকনা না, বাদ, তাই না? তাহলে যেই দলে বহু মানুষ প্রধান সেই দলে কি কেউই প্রধান না। তার মানে বহুব্রীহি পদের মধ্যে কোনো পদই প্রধান না। তো এই যে কোন পদে কোন সমাসে কোন পদ প্রধান, এইটা যদি আপনি খুব ইজিলি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য খুব ইজি হবে পরবর্তীতে সমাসগুলিকে আইডেন্টিফাই করার জন্য। ওকে, সো এইবার আমরা আসি একটু সিকুয়েন্সিয়ালি প্রত্যেকটা পদ সম্পর্কে খুবই শর্টলি ইনশাল্লাহ শিখব। আসেন দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস মানে কি? দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে ওই সমাস যেই সমাসের মধ্যে উভয় পদ প্রধান থাকে। তার মানে কোনোটাকে আপনি বাদ দিতে পারবেন না। যেমন বাবা মা। এখন চিন্তা করেন, বাবা মায়ের মধ্যে বাবাও ইম্পর্টেন্ট, মাও ইম্পর্টেন্ট, আপনি কাউকে কিন্তু বাদ দিতে পারবেন না। এরপরে কি মামা খালু, ওই যে বলো না যে চাকরি নেওয়ার জন্য মামা খালু দরকার হয়, এই মামা খালু বলতে গেলে মামারও মানে যেরকম একটা অর্থ আছে, খালুরও সেম একটা অর্থ আছে। যখন পূর্বপদ পরপদ দুইটারই মানে মূল অর্থ থাকবে তখন এটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। খুব ইজিলি কিভাবে চিনবেন? উভয় পদ প্রধান হবে, জানেন প্রত্যেকে অলরেডি। ব্যাস বাক্যে ও আর এবং থাকবে, এইটা আপনারা দরকার নাই, কারণ কি আপনারা তো ব্যাস বাক্য ছাড়াই শিখাইতে চাইবে, তাই না? কারণ এক্সাম হলে যখন আপনি কোশ্চেন দেখবেন আপনাকে হচ্ছে ব্যাস বাক্য দেওয়া থাকবে না, জাস্ট আপনাকে সমাস নিষ্পন্ন পদটা থাকবে, দেখে বলবেন যে এটা হচ্ছে কোন সমাস। সুতরাং এইটা আপনারা দরকার হইতেছে না, এইটা সব বইয়ে পাবেন, এই জন্য আমিও দিয়ে রাখছি। সমস্ত পদে হাইফান থাকে, দেখলে ইজিলি বোঝা যায়, এতটুকুই, চাইলে স্কিপ করতে পারেন আর কি। তাইলে আশা করি এক্সাম্পল গুলা বুঝে গেছেন। বাবা মা, জিন, পরি, তার মানে যখন প্রত্যেকটারই আলাদা আলাদা মিনিং থাকে, প্রধান অর্থ বহন করে, তখন এটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। এই দ্বন্দ্ব সমাসকে আমরা 8টা ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 8টা ভাগে। খুবই শর্টে বইলা ফেলে। মিলনার্থক, যেগুলি সম্পর্কের মিল হয় এগুলাকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব। বাবা মা, মাসি, পিসি, মামা, চাচা, হ্যাঁ, এই সম্পর্ক বেসড যা আছে সব হচ্ছে কি মিলনার্থক। বিপরীতার্থক কি? যেগুলো বিপরীত অর্থ প্রকাশ করে, যেমন আয় ব্যয়। আয় হচ্ছে কি? আয় হচ্ছে আর্নিং, তাই না? আর ব্যয় কোনটা? এক্সপেন্স যেটা, ঠিক আছে? তার মানে উল্টা, জমা খরচ। জমা হচ্ছে কি? সেভ করতেছে, খরচ কি? ব্যয় করতেছে। তার মানে উল্টা অর্থ যখন হবে, হ্যাঁ, তখন হচ্ছে এগুলোকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব। বিরোধ কি? যখন হচ্ছে বিরোধ হয় আর কি, যেমন দা কুমড়া, এখন দায়ের সাথে সাথে কুমড়া কি বিরোধ হয় না? কুমড়াকে দা দিয়ে কাটতেছে, তার মানে এটা হচ্ছে বিরোধ দ্বন্দ্ব। এরপর সমার্থক। সমার্থক মানে কি? সেম মিনিং রাখে, যেমন টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য। টাকা যেই কথা, পয়সা সেম কথা, ব্যবসা যেই কথা, বাণিজ্য সেম কথা। যখন সেম অর্থ বহন করে তখন এটাকে বলা হয় সমার্থক। সমার্থক পারলে আপনি অটোমেটিক্যালি পারবেন প্রায় সমার্থক। প্রায় সমার্থক কি? একই অর্থ বহন করে কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো অর্থই নাই। যেমন ব্যবসা ট্যাপসা, এখন ট্যাপসার কোনো অর্থ নাই, তাই না? ট্যাপসার কোনো অর্থ নাই, বাট ব্যবসার সাথে সাথে এটা চলে আসছে। এই যে ট্যাপসার কোনো অর্থ নাই, কিন্তু ট্যাপসা কিন্তু ব্যবসা অর্থেই আসছে।
এই জন্য এটাকে বলা হয় প্রায় সমার্থক। কাপড় চুপড়, চুপড়ের কোনো অর্থ নাই, চাটা টায়ের কোনো অর্থ নাই, বাট চায়ের সাথে এটা একসাথে আসছে, সুতরাং এটা হচ্ছে প্রায় সমার্থক। অলুক দ্বন্দ্ব, এইটা মানে হচ্ছে একটা মানে ম্যাজিকের মতো মনে রাখবেন, পৃথিবীতে যত জায়গায় অলুক দেখবেন সব জায়গায় বিভক্তি খুঁজবেন, সব জায়গায় বিভক্তি থাকবে। যেমন ঘরে বাইরে এই যে একার আছে, একার আছে দেখছেন, হাতে কলমে একার আছে, একার আছে, জলে স্থলে একার আছে, একার আছে, তার মানে বিভক্তি থাকলেই বুঝবেন এটা অলুক। এবার আপনি চিন্তা করেন দ্বন্দ্ব নাকি অন্য কোনো সমাস, তার মানে যেহেতু এটা দ্বন্দ্ব হয়েছে উভয় পদই প্রধান, তার মানে হচ্ছে অলুক দ্বন্দ্ব। বাকি আছে বহুপদী, যদি দুইয়ের অধিক পদ থাকে আর কি, যেমন নাক কান গলা বিশেষজ্ঞ বলি না আমরা, তিনটা বিষয় মিলাই হয়েছে, এগুলো সবগুলো দুইটা দুইটা করে সারা, এই যে নাক কান গলা, তেল নুন লাকড়ি, তিনটা বিষয় মিলে একটা সেট হয়েছে আর কি, তখন এটাকে বলা হয় বহুপদী, যার মধ্যে দুইয়ের অধিক পদ আছে। সর্বশেষ কি এক শেষ বা একটা শব্দ দেওয়া যা হবে, যেমন আমরা, যখন আমি আমরা বলি, আমরার ভিতরে কি কি থাকে, সে, তুমি এবং আমি, তাই না, তার মানে তিনটা সেট মিলে সেটা আমরা হয়েছে। দম্পতি, দম্পতি মানে কি জায়া ও পতি, এইটা স্পেশালি লিখে দিছি একটাই কারণে, কারণ দম্পতির ব্যাসবাক্য পরীক্ষাতে আসে। দম্পতি মানে কি জায়া ও পতি, কেমন, তার মানে এইটার ভিতরে মানে একটা পুরুষ একটা মহিলা থাকে আর কি। সো এই যে একটা ওয়ার্ডে এক শব্দে আসছে, এটাকে বলা হয় কি একশেষ। আশা করি দ্বন্দ্ব সমাস নিয়ে আপনার আর কোন ধরনের প্রশ্ন থাকার কথা না, যদি প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাই দিবেন। ওকে, আমি এই টপিকটা সর্বোচ্চ 20 মিনিট ইনশাল্লাহ শেষ করবো, কেমন, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। এবার আসেন কর্মধারয় সমাস। অলরেডি বুঝে গেছেন কর্মধারয় সমাসের মধ্যে কোন পদ প্রধান হবে, কর্মধারয়ের মধ্যে কর্ম অপরের জন্য করি, তার মানে পরপদ প্রধান হবে, অলরাইট। সো এই কর্মধারয়কে আমরা 5 ভাগে ভাগ করতে পারি, কয় ভাগে, 5 ভাগে ভাগ করতে পারি। এখন কর্মধারয় আপনি আপনি কেমনে চিনবেন, দেখেন, কর্মধারয়ের মধ্যে পরপদ প্রধান হয়, তৎপুরুষে পরপদ প্রধান হয়, দ্বিগু সমাসে আপনার হচ্ছে পরপদ প্রধান হয়। এখন কর্মধারয়কে আপনি কেমনে চিনবেন, মনে রাখবেন কর্মধারয় সবসময় একজনকে বোঝায়, কর্মধারয় সবসময় একজনকে বোঝাবে, একটা বিষয়কে বোঝাবে, আর আর কিছু না, একটা বিষয়, ঠিক আছে। ওকে, তো আসেন এবার আমরা এটাকে 5 ভাগে ভাগ করতে পারি। একদম ফার্স্টে এসে উপমান এবং উপমিত। উপমান মানে কি, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন বিশেষ্য থাকবে একটা, অ্যাডজেক্টিভ গুণবাচক কিছু একটা থাকবে, তার মানে ফার্স্টে বিশেষ্য থাকবে, তারপর আপনার অ্যাডজেক্টিভ থাকবে। এবং এইটার আরেকটা বিষয় হচ্ছে কি, এটা সবসময় সত্য হবে, এটা কি হবে, সত্য হবে। ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় থাকে, এইটা আপনি চাইলে মনে রাখেন, চাইলে আপনি স্কিপ করেন, কারণ আপনি তো ব্যাস বাক্য পারেন না, তাই না, ধরে নেন আর কি, পারলে তো আলহামদুলিল্লাহ ফাইন। তাইলে কনসেপ্ট কি, উপমান কেমনে চিনবো, শর্টকাট, নাউন প্লাস অ্যাডজেক্টিভ আর সত্য হবে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ আর সত্য হবে আর কি। যেমন রক্ত লাল, দেখেন রক্ত লাল, ফার্স্টে রক্ত আসছে নাউন, রক্তর কালার বুঝাইছে লাল। এখন রক্ত লাল যখন আপনি শুনছেন তখন আপনি কয়টা জিনিস বুঝছেন, দুইটা জিনিস বুঝছেন, একটা জিনিস বুঝছেন, রক্ত বুঝছেন আপনি, তাই না, তার মানে একটা জিনিস বুঝলেই এটা হচ্ছে কর্মধারয়। এখন দেখেন এবার রক্ত লাল কথাটা কি সত্য না, অবশ্যই সত্য, রক্ত কোনোদিন কালো হয় না, তার মানে এটা একটা সত্য কথা, যদি সত্য হয় নাউন প্লাস অ্যাডজেক্টিভ হয়, এটা উপমান কর্মধারয়। কেমন, কাজল কালো, কাজল সবসময় কালো কালার হয়, এখন আপনি যদি লাল নীল কালার নিয়ে আসেন, এটা এটা এক্সেপশনাল কথাবার্তা। বরফ শীতল, বরফ অলওয়েজ মানে শীতল হয় আর কি, তার মানে কি এটা হচ্ছে সত্য, সত্য ঘটনা, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। কেমন, ধনুক বাঁকা, ধনুক সবসময় বাঁকাই হয়, আপনার ধনুক যদি সোজা হয়, এটা এটা হচ্ছে আপনার ইখতিয়ার। আচ্ছা, এরপর আসেন উপমিত কর্মধারয়। আচ্ছা, এই উপমিত কর্মধারয় কি আছে, নাউন প্লাস নাউন, এই জায়গাতে দুইটা নাউন থাকবে, ঠিক আছে, এটা সত্য হয় আর এটা সত্য নয়, তার মানে এটা হচ্ছে মিথ্যা ঘটনা, একটা ভুল ঘটনা আর কি, এবং ব্যাস বাক্যের শেষে নিয়ে থাকে, এটা চাইলে স্কিপ করতে পারেন। কি, সিংহ পুরুষ, ঠিক আছে, তার মানে দেখেন সিংহ একটা নাউন, পুরুষ একটা নাউন, দুইটাই বিশেষ্য। এখন সিংহ পুরুষ কি বাস্তব ঘটনা, সত্য ঘটনা, অবশ্যই না, যে পুরুষে মানুষ, আর যা সিংহ, যা সিংহ তা তো সিংহই, তার মানে মানুষ কোনোদিন সিংহ হয় না, সিংহ কোনোদিন মানুষ হয় না, সুতরাং এটা একটা মিথ্যা কোনো কিছু আর কি। চাঁদ মুখ, এখন আপনার মুখ হচ্ছে লম্বা, চাঁদ হচ্ছে গোল, তাহলে কি চাঁদ মুখ আসলে বাস্তব কোনো ধরনের ঘটনা না, বাট দুইটাই হচ্ছে কি নাউন প্লাস নাউন, ঠিক আছে। এবং এইটা শোনার পরে কিন্তু আপনি চাঁদকে বুঝেন নাই, চাঁদ মুখ শোনার পরে কিন্তু আপনি চাঁদকেও বুঝেন নাই, মুখকেও বুঝেন নাই, আপনার মস্তিষ্ক কোনোদিন দুই জায়গাতে যায় নাই, একটা জিনিস চিন্তা করছে, কোন একটা মুখের কথা চিন্তা করছে, তার মানে একটা জিনিস চিন্তা করলে কর্মধারয়, এবং এটা যখন নাউন প্লাস নাউন হবে, মিথ্যা হবে, তখন এটা উপমিত কর্মধারয়। কেমন, অধর পল্লব, অধর মানে কি ঠোঁট, পল্লব মানে কি, পল্লব মানে হচ্ছে আপনার পাতা,
তার মানে পাতার মতো যখন হচ্ছে ঠোঁট হয়, এখন পাতা তো থাকে চ্যাপ্টা, আপনার ঠোঁট হচ্ছে মানে কিরকম একটা। সো এই যে যখন ইনভ্যালিড মিথ্যা কথা থাকে, সত্য নয় এমন কোনো কিছু থাকে, তখন আমরা এটাকে বলি উপমিত কর্মধারয়। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এরপর চলে আসেন মধ্য পদলোপী। পরীক্ষায় সবচেয়ে বেশি রিপিট হয় মানে হচ্ছে যেটা আর কি, এবং এই টপিক থেকে দেখবেন খুবই আজগুবি আজগুবি কোশ্চেন চলে আসে কি মানে অদ্ভুত অদ্ভুত কোশ্চেন, একটু পরে বলতেছি। এটা কি হবে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। একটু আগে আগে কি ছিল, নাউন প্লাস অ্যাডজেক্টিভ উপমানে ছিল, এইবার আমরা নাউন প্লাস অ্যাডজেক্টিভ আসবো। এতক্ষণের বিষয়গুলি তুলনা বেস ছিল আর কি, কম্পেয়ার করা যেত। যেমন দেখেন রক্ত লাল, তার মানে রক্তকে লালের সাথে কম্পেয়ার করা হয়েছে। সিংহ পুরুষ, পুরুষকে সিংহের সাথে কম্পেয়ার করা হয়েছে। বাট মধ্য পদলোপীতে কোনো ধরনের কম্পারিজন হবে না, কোনো তুলনা হবে না। সো এই জায়গাতে কোনো রকম তুলনা থাকবে না। যেমন কি হাত ঘড়ি, আচ্ছা বানান ভুল করা হয়েছে আর কি। হাত ঘড়ি, হাত ঘড়ি মানে কি দেখেন এবার, হাতের ঘড়ি, কোনটার সাথে আপনি কোনটা তুলনা করেন নাই আর কি, জাস্ট সিম্পলি একটা 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 বিষয়কে আপনি বুঝছেন। একটা বিষয় বুঝলেই এটা হচ্ছে কর্মধারা, একটা বিষয় মানেই কর্মধারা। আপনি নাম শোনার পরে যদি দেখেন যে একটা সিনিয়রের মাথায় কাজ করতেছে, কর্মধারা, আর কিছু লাগবে না। এখন এই জায়গাতে কোনো ধরনের কম্পারিজন নাই। এবং হাত কি, হাত হচ্ছে নাউন, আর এই হচ্ছে ঘড়ি, তাই না? এখন এই যে হাতের মধ্যে একটা ঘড়ি রাখা হয়েছে, এই জায়গাতে একটা অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে। চাল কুমড়া, সিংহাসন, রাষ্ট্রনীতি, গড়জামাই। দেখেন চাল কুমড়া যখন আপনি আপনি শুনছেন আর কি, আচ্ছা সরি, এটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ না, নাউন প্লাস নাউন হবে এটা। ওকে, তাইলে খেয়াল করেন এবার, এই হচ্ছে হাত ঘড়ি, হাতও একটা নাউন, ঘড়ি একটা নাউন, চাল একটা নাউন, কুমড়া একটা নাউন। এখন চাল কুমড়া শোনার পরে কিন্তু আপনি জীবনে এমন হয় না যে আপনি মানে চালরে বুঝছেন কুমড়ারও বুঝছেন, আপনি একটা কুমড়ারে বুঝছেন শুধুমাত্র, তাই না? সো এটা হচ্ছে কি মধ্য পদলোপী। সিংহাসন, সিংহ প্লাস আসন, আপনি কিন্তু সিংহরে বুঝেন নাই, বুঝছেন কারা, আসন রে বুঝছেন আপনি। তার মানে এটা হচ্ছে ইয়া, ঠিক আছে? দাঁড়ান একটু কলটা ধরে ভিডিও। আচ্ছা, তাইলে খেয়াল করেন এবার, এই যে সিংহাসন, আপনি যখন শুনছেন সিংহাসন, একটা জিনিসে বুঝাচ্ছে কম্পারিজন নাই, তার মানে এটা হচ্ছে কি মধ্য পদলোপী। এখন আমি যদি বলি যে বিজয় দিবস কি, এই যে কয়দিন আগে পরীক্ষা আসছিল, বিজয় দিবস কি, তাইলে বিজয় দিবস শোনার পরে আপনি কি বুঝবেন বলুন তো? একটা দিন রে বুঝবেন, তাই না? এখন বিজয় দিবসের মধ্যে কোনো ধরনের কম্পারিজন নাই, একটা জিনিস বোঝা মাত্র আপনি বুঝে গেলেন গা এটা হচ্ছে কি, এটা হচ্ছে কর্মধারা। এখন এই জায়গাতে কম্পারিজন নাই, এই জায়গাতে কোনো ধরনের তুলনা নাই, তার মানে কি এটা হচ্ছে কি, এটা হচ্ছে মধ্য পদলোপী। তাইলে আশা করি বুঝে গেছেন মেট্রো রেল কি হইব। মেট্রো রেল এখন পর্যন্ত আসে নাই, বাট ধরেন চলে আসলো মেট্রো রেল, ধরেন চলে আসলো মেট্রো রেল, কেমন? তো এই যে মেট্রো রেল শোনার পর আপনি আপনি কি বুঝবেন বলেন? বা রেলগাড়ি, রেলগাড়ি শোনার পর আপনি কি বুঝবেন, কয়টা জিনিসটা বুঝবেন? একটা জিনিসই তো বুঝবেন, তাই না? একটা জিনিস বুঝলেই কর্মধারয়। এখন এগুলোতে কি কি কম্পেয়ার করা হয়েছে যে মেট্রোর মতো রেল বা রেলের মতো মেট্রো? না, কম্পারিজন নাই। সুতরাং কম্পারিজন না থাকলে এটা কি, এটা হচ্ছে মধ্য পদলোপী। আশা করি এগুলা ক্লিয়ার। আসেন রূপক, রূপকটা আরো মজা। অদৃশ্য থাকবে, দৃশ্য থাকবে, অদৃশ্য প্লাস দৃশ্য। যেমন মন মাঝি, এখন মন মাঝি শোনার পরে তো আপনার কারো মন রে বুঝেন নাই, তাই না? বা হচ্ছে কোন, সরি, মন মাঝি শোনার পর আপনি হচ্ছে কোন মাঝিকে বুঝেন নাই। আপনি কি কি বুঝছেন? আপনি বুঝছেন যে কারো মনের মধ্যে বিশাল কিছু একটা আছে। এই যে মন মাঝি, তার মানে মনকে কেউ দেখে না, মাঝিকে সবাই দেখতে পায়। তো এই যে মন মাঝি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে রূপক। কেমন? রূপক কর্মধারয়। বিদ্যাসাগর, এখন বিদ্যাসাগর, বিদ্যারে কি জীবনে আপনি দেখছেন? দেখেন নাই। হ্যাঁ, তার মানে আপনি সাগরকে দেখছেন। বিদ্যাসাগর শোনার পর আপনি কোন একটা মানুষকে চিন্তা করেন যে না রে, এই লোকটা বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মানে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোক বা যে বিদ্যাসাগরই হোক না কেন, হ্যাঁ, এই বিদ্যাসাগর একটা জিনিসকে আমরা বুঝি, একটা জিনিস হইলে কর্মধারয়, অদৃশ্য প্লাস দৃশ্য হইলে তখন হচ্ছে রূপক কর্মধারয়। বিষাদ সিন্ধু, সিন্ধুরে দেখেন, বিষাদকে আপনি দেখেন না, কারণ বিষাদ আপনার মনের ভিতরে থাকে। সুতরাং এই যে বিষাদ সিন্ধু, এটা হচ্ছে কি অদৃশ্য প্লাস দৃশ্য, এটা হচ্ছে রূপক কর্মধারয়। ভব নদী কি হবে আমার বোঝানোর দরকার নেই, আপনি বুঝে নেন নাকি না। ওকে, লাস্ট ওয়ান, কর্মধারয়ের সাধারণ কর্মধারয়। যদি মনে চায় এই কয়েকটা মানে হচ্ছে আপনার মুখস্থ করতে, মুখস্থ করবেন, একটু যদি বুদ্ধিমান হন তাইলে বুঝবেন। বাকি চারটা যদি না হয় তাহলে এটা কি, তাহলে এটা হচ্ছে সাধারণ কর্মধারয়। ব্যাস হয়ে গেল গা। যেমন যশ সাহেব, চিন্তা করেন আপনি, যশ সাহেব আপনি আপনি এতক্ষণ লাগে শিখেন নাই, ঠিক আছে? তার মানে কি এটা 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 একটু ডিফারেন্ট, তাইলে হচ্ছে কি এটা সাধারণ কর্মধারয়। নাউন প্লাস নাউন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যশ সাহেব দেখলে বুঝতেছে একটা মানুষকে বুঝাইছে, তাই না? তো একটা কোনো জিনিসকে বুঝাইলে কর্মধারয় হয়। এখন এতক্ষণ আমরা যেই চারটা ক্লাসিফিকেশন পড়ছি, এই চারটার মধ্যে যশ সাহেব আছে? নাই।
যেহেতু নাই তার মানে কি এটা সাধারণ কর্মধারা। সুতরাং যদি হচ্ছে আপনার মানে কি বলে একটু জাস্ট খেয়াল করেন, এই রুলস গুলো আপনার মনে রাখার দরকার নাই। জাস্ট আপনি হচ্ছে ভিডিওটা পজ করেন, পজ করে এগুলো নোট ডাউন করেন, 3-4 বার রিডিং দেন, যতটুকু মনে থাকবে ততটুকুই। এরপরে মনে না থাকলে মোবাইল রেখে ঘুমায় থাকেন। আসেন তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাস আমরা দেখলেই বুঝতে পারি যে তৎপুরুষ সমাস আসলে কি। তৎপুরুষ সমাস হচ্ছে কি বলে কি তার পুরুষ, তার পুরুষ মানে কি পরপুরুষ, পরপুরুষ মানে কি তৎপুরুষ সমাসে পরপদ প্রদান হবে। এইটার অনেকগুলা প্রকারভেদ আর কি, পড়তে পড়তে একদম হুঁশ থাকে না। এটাতে আপনি যদি হচ্ছে বই খুলেন দেখেন যে ব্যাস বাক্য মুখস্থ করে পরে বাপ ডাকা ফেলাইবো আর কি। আজকে বাপ ডাকা লাগবে না, ঠিক আছে? তাইলে খেয়াল করে নেবা এই জায়গায় 9টা প্রকারভেদ আছে। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অলুক, উবত, ন অ। এইটারে অনেকে নঞ্চ পড়ে। আল্লাহ মালুম যে হচ্ছে যে নঞ্চ কেন পড়ে। ধরেন যে আপনি হচ্ছে লিখলেন যে মিয়া, মিয়ার জীবনে মিঞ্চা পড়ছেন আপনি? পড়েন নাই। তার মানে মিয়া যদি মিঞ্চা না হয় তাহলে ন অ কোনোদিন নঞ্চ হবে না, ঠিক আছে? তাইলে তাইলে এটা কি হবে? ন অ, ন অ। ওকে, এবার আসেন তৎপুরুষ সমাস। একদম প্রথমটা কি দ্বিতীয় বা কর্ম তৎপুরুষ। কর্ম তৎপুরুষ কেমনি চিনবো? শর্টকাট ট্রিক, 3টা বিষয় মাথায় রাখবেন। শুরুতে কর্ম থাকে, শুরুতে কি থাকবে? কর্ম থাকবে। তার মানে পরপদকে, পরপদকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তখন যদি অ্যান্সার পাওয়া যায়, তাইলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে তৎপুরুষ সমাস, কর্ম বা দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন বই পড়া। এখন আপনি পরপদকে জিজ্ঞাসা করলেন যে কি পড়া? বই পড়া, অ্যান্সার পাওয়া গেছে। হ্রদ দেখা, কি দেখা? হ্রদ দেখা। ছেলে বুলানো, কাকে বুলানো? ছেলে বুলানো, ঠিক আছে? তো এই যে দেখ ওই ওই হচ্ছে কি বলে আমাদের মায়েরা দেখবেন যে কি বলে যে হচ্ছে হ্যাঁ আমার পোলারে বুলাই ফেলাইছে। এই যে ছেলে বুলানো, পোলা বুলানো, তার মানে কি কাকে বুলাইছে? তার তার পোলারে বুলাই ফেলাইছে আর কি, হ্যাঁ? তাইলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে দ্বিতীয়া বা কর্মতৎপুরুষ সমাস। শুরুতে যদি চির থাকে, চির, চির থাকে, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে চোখ বন্ধ করে কিচ্ছু চিন্তা করবেন না, এটা হচ্ছে কি? দ্বিতীয় বা কর্মতৎপুরুষ সমাস। যেমন চিরসুখী, চির দুঃখী, চির ঋণী, এগুলি যা আছে সবগুলো হচ্ছে কি? কর্মতৎপুরুষ সমাস। পরপদে যদি পণ্য, হ্যাঁ, প্রাপ্ত, গত, অতীত, আশ্রিত, সংক্রান্ত এগুলো থাকে, এটা চোখ বন্ধ করে তৎপুরুষ সমাস, ঠিক আছে? পণ্য দিয়ে কি হইতে পারে? লিখতে ভুলে গেছি। ধরুন যে কি অমুক ভাবাপন্ন, ঠিক আছে? অমুক ভাবাপন্ন, ঠিক আছে? এই যে অমুক ভাবাপন্ন আমরা হচ্ছে বলি আর কি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তৎপুরুষ সমাস। অবসর প্রাপ্ত, প্রাপ্ত আছে, ব্যক্তিগত, গত আছে, কল্পনাতীত, অতীত আছে, পদাশ্রিত, আশ্রিত আছে, ধর্ম সংক্রান্ত, সংক্রান্ত আছে। এগুলা যদি পরপদে থাকে তাইলে চোখ বন্ধ করে এইটারে ধরে নেবেন কি? এটা হচ্ছে দ্বিতীয় বা কর্মতৎপুরুষ সমাস। রাস্তায় কুকুর ডাকতেছে, যদি নয়েজ তৈরি হয় মাফ করে দেন। এরপর আসেন করণ। করণ মানে কি? আমরা যখন কারক বিভক্তি শিখছিলাম সবাই জানি যে করণ মানে হচ্ছে এই মাধ্যম বা যন্ত্র, তাই না? তাইলে এই জায়গা তো সেম, পরপদের কাজ হওয়া, পরপদে কোনো একটা কাজ থাকবে, ওই কাজটা হওয়ার জন্য যে যন্ত্র বা যে মাধ্যম, এটাই হচ্ছে কি? করণ বা তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন ছুরিকাঘাত, ছুরিকাঘাত তার মানে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এই যে আঘাতের যেই মানে মাধ্যম ছুরি ছিল, এটা পুরো পদে অ্যান্সার দেওয়া হয়েছে, ঠিক আছে? যন্ত্রটা আছে। জোতা পেটা, কি দিয়ে পিটাইছে? জোতা দিয়ে পিটাইছে। লাঠি পেটা, হ্যাঁ সরি লাঠি পেটা, তার মানে কি? লাঠি দিয়ে পিটাইছে। এই যে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে করণ বা তৃতীয় তৎপুরুষ সমাস। শেষে যদি অন থাকে, হীন থাকে, শূন্য থাকে, কম থাকে, তাহলে এটা আপনার হচ্ছে করণ বা তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন একন, বিদ্যাহীন, জনশূন্য, 5 কম। ওকে, 5 কম, 6 কম, 7 কম, আপনি যত ইচ্ছা কম দেন। এরপর আসেন চতুর্থী। আমরা আগে শিখছিলাম সব সম্প্রদান কারকের মধ্যে। সম্প্রদানের আরেক নাম হচ্ছে কি? নিমিত্তার্থ ছিল, তাই না? তো এই যে নিমিত্ত বা চতুর্থী, এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব? একদম সিম্পল বিষয়। যদি নির্মাণ বোঝায় বা পরপদকে যখন আপনি প্রশ্ন করবেন বা পরপদ পুরো পদের জন্য যখন তৈরি হবে তখন হচ্ছে এটা কি? এটা হচ্ছে নিমিত্ত বা চতুর্থ। যেমন রান্নাঘর, দেখেন এই ঘরটা পরপদ, এইটা কেন হইছে? এই হচ্ছে পূর্ব পদের জন্য হয়েছে, তাই না? তার মানে রান্নার জন্য ঘর তৈরি করা হয়েছে, রান্নাঘর। এটা হচ্ছে কি? এটা হচ্ছে নিমিত্ত বা চতুর্থী তৎপুরুষ। মাল গুদাম, গুদামটা কেন হয়েছে? মাল রাখার জন্য হয়েছে। তার মানে পরপদটা পূর্ব পদের জন্য হবে, ঠিক আছে? বালিকা বিদ্যালয়, বিদ্যালয় কেন হয়েছে? বালিকাদের জন্য হয়েছে। মুসাফির খানা, খানা মানে ঘর বা একটা আবাসস্থল, এই খানাটা কেন হয়েছে? মুসাফিরদের জন্য হয়েছে। মাপকাঠি, কাঠি কেন হয়েছে? মাপ মানে মাপ নেওয়ার জন্য 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 কাঠি করা হয়েছে। এটা হচ্ছে নিমিত্ত বা চতুর্থী। চলে আসেন পঞ্চমী বা অপদান। আমরা সমস্যা এই সরি কারকের মধ্যে শিখছিলাম অপদান মানে কি? যোগ, বিয়োগ বা প্লাস মাইনাস এগুলা, তাই না? এই জায়গায় অপদান মানে হচ্ছে শুধুমাত্র বিয়োগ। অপদান মানে কি? শুধু বিয়োগ।
যেমন জেল খালাস, তার মানে কি জেল থেকে মাইনাস করা হয়েছে, একজনকে খালাস করা হয়েছে, তাই না? বিলাত ফেরত, বিদেশ থেকে মানে ধরা পড়ছে, ফেরত চলে আসছে আর কি, বিলাত ফেরত, ঠিক আছে? রাজ্যচ্যুত, রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে, দল ছাড়া, দল থেকে বের করা হয়েছে, পথভ্রষ্ট, যে সঠিক পথে নাই, পথ থেকে বের হয়ে গেছে, পথভ্রষ্ট। তার মানে এইরকম যদি কোনো ধরনের মাইনাস কোনো কিছু বোঝায়, তাইলে আমরা এটাকে কি বুঝবো? অবদান বা পঞ্চমী তৎপুরুষ সমাস। আসেন ষষ্ঠী বা সম্বন্ধ তৎপুরুষ সমাস, ঠিক আছে? তো ষষ্ঠী বা সম্বন্ধ তৎপুরুষ সমাস, এই তিনটা বিষয়তে খেয়াল রাখবেন। সমস্ত বাক্যে যদি কি বলে রাজ, পিতৃ, মাতৃ, ভ্রাতৃ এগুলা থাকে, এক কথায় এগুলা যদি হচ্ছে থাকে, কিংবা যদি এমন হয় পরপদে সহ, তুল্য, নি, প্রায়, প্রতিম, কলাপ এগুলা থাকে, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন গন্ধরাজ, ঠিক আছে? এই যে রাজ আছে, মাতৃসেবা, পিতৃসেবা, যত ধরনের আছে আর কি। আবার পরপদের মধ্যে যদি হচ্ছে আপনি দেখেন যে সহ, তুল্য, হ্যাঁ, নি, প্রায়, প্রতিম, কলাপ থাকে, যেমন পত্নী সহ, এই যে পত্নী সহ, মাতৃতুল্য, ভাতৃতুল্য, পিতৃতুল্য এরকম থাকে না? এগুলো থাকলে কি বুঝবো আমরা? ষষ্ঠী তৎপুরুষ সমাস। স্থান বা কাল নয়, বাট স্থান বা কালের অংশ যদি বোঝায়, স্থান বা কোনো একটা সময়ের যদি অংশ বোঝায়, দেন সেই ক্ষেত্রে আমরা এটাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলতে পারি। যেমন পূর্বরাত, মধ্যরাত, হ্যাঁ, সায়াহ্ন, মধ্যাহ্ন, পূর্বাহ্ন, এরকম সময়ের অংশ বুঝাইলে, কালের অংশ বুঝাইলে, তখন যেমন হচ্ছে শীতকাল, হ্যাঁ, এরকম কালের অংশ বুঝাইলে আমরা এগুলোকে ষষ্ঠী বা তৎপুরুষ সমাস বলতে পারি। এবং পৃথিবীতে যত বহুবচন আছে, যত বহুবচন আছে সবগুলাই কি? ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন পঙ্গপাল, এই যে পঙ্গপাল, ঠিক আছে? আচ্ছা, পঙ্গপাল বানানটা ভুল, আপনি ভাইবেন না যে আমি বানান পারি না। এই জায়গাতে টাইপ করতে গেলে ওই মানে হচ্ছে কি বলে, টাইপ যে করবো এরকম করে কেমন লিখতে হয় খেয়াল আসতেছিল না, পরে লিখছি আর কি, গুগলে সার্চ দিলে চলে আসতো, বাট ওই হচ্ছে অলসতা কাজ করছে। তো পঙ্গপাল মানে কি? একটাতে আর পঙ্গপাল হয় না, অনেকগুলা গাসফুরিং টাইপের কিছু একটা আছে, সবগুলি মিলে পঙ্গপাল হয়, তাই না? এই যে বহুবচন কিছু আছে, ছাত্রবৃন্দ, হ্যাঁ, যত ধরনের বহুবচন থাকবে সবগুলো হচ্ছে কি? ষষ্ঠী তৎপুরুষ সমাস। সপ্তমী বা অধিকরণ, কেমন? সপ্তমী বা অধিকরণ মানে স্থান বোঝায় আর কি, স্থান বা দক্ষতা, অদক্ষতা যখন বুঝাবে। যেমন গোলা ভরা, এখন গোলা ভরা কি? গোলা ভরা হচ্ছে একটা স্থান, তাই না? একটা স্থান। বা আপনি যদি যদি দক্ষতা চিন্তা করেন, কোনো একটা গোলা আছে, গোলাটা ফুলফিল করা আছে, দক্ষতা মানে কি? এক্সপার্ট হওয়া, ফুলফিল থাকা আর কি। আর আর অদক্ষতা মানে কি? ল্যাকেন্স থাকা, অবশিষ্ট থাকা, বাকি থাকা। যেমন বস্তাবন্দি, বস্তাটার মধ্যে একদম ভরা আছে, তাই না? আবার বস্তাবন্দি কি? স্থান বুঝেছে, কই বন্দি করা হয়েছে? বস্তার মধ্যে বন্দি করা হয়েছে। বাকপটু, তার মানে যে কথা বলতে মানে অতিরিক্ত বুঝে আর কি, বাকপটু। প্রচুর পরিমাণে মানে প্রচুর পরিমাণের কথা জানে আর কি, পাকনা, পাকনা এক কথায়। সো এই যে যখন এক্সপার্টনেস কোনো কিছু বোঝায়, এটাকে বলা হয় সপ্তমী বা অধিকরণ তৎপুরুষ সমাস। রাতকানা কি? রাতকানা হচ্ছে অদক্ষতা, তার দেখায় প্রবলেম হয়, ঠিক আছে? তার মানে যে কম দেখে আর কি, এক কথায় এটা হচ্ছে অদক্ষতা, তার দেখাতে তার শর্ট হচ্ছে কি বলে, শর্ট আছে কিছু, কমতি আছে কিছু, এটাকে বলা হয় সপ্তমী বা অধিকরণ তৎপুরুষ সমাস। এই অলোক নিয়ে একদম ফার্স্টে বলছিলাম, আশা করি আপনার মনে আছে, দ্বন্দ্ব সমাসের মধ্যে অলোক নিয়ে বলছিলাম। বিভক্তি দেখলেই বুঝবেন অলোক, ঠিক আছে? এখন দেখেন মামার বাড়ি, মামার বাড়ি, এখন আপনি কোনটারে বুঝছেন বলেন তো? মামারে বুঝছেন নাকি নাকি বাড়িরে বুঝছেন? অবভিয়াসলি বাড়িকে বুঝছেন, একটা পদকে বুঝছেন, তাই না? তার মানে মামার বাড়ি, ঠিক আছে? তৎপুরুষ সমাসের মধ্যে কি হবে বলেন তো? বলছিলাম তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। মামার বাড়িতে মামা প্রধান নাকি বাড়ি প্রধান? বাড়ি প্রধান। বাড়ি হইলে মামার প্রসঙ্গ আসবে, তাই না? সোনার বাংলা, বাংলা হইলেই সোনা আসবে। হাতের লেখা, লেখা হইলে হাত আসবে। হ্যাঁ, গিয়ে ভাজা, ভাজা হইলে গিয়ের প্রসঙ্গ আসবে, গিয়ে নাকি তেলে ভাজা। সো এই যে দেখেন এবার দুইটার মধ্যে একটা বিভক্তি আছে, সোনার বাংলা বিভক্তি আছে, হাতের লেখা বিভক্তি আছে, গিয়ে ভাজা একার বিভক্তি আছে। বিভক্তি থাকলে আমরা বুঝবো কি এটা অলোক। ওকে, দেন আসেন উপপদ। উপপদ মানে কি? উপপদ মানে হচ্ছে যদি এগুলা থাকে, ঠিক আছে? কনে, করে, চর, হারা, ধর, ধার, এটা কি আপনি জানেন? এরপর দ, মূর্ধন্য ন, যদি এগুলা থাকে তাহলে এটা উপপদ তৎপুরুষ সমাস। জাদুকর, প্রভাকর, স্বর্ণকার, সর্বহারা, গণিতজ্ঞ, হ্যাঁ, বলদ, জলজ, এরকম যা আছে এগুলো হচ্ছে কি? উপপদ তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস পড়তে পড়তে জানি আপনি হাঁপাই গেছেন গা, দ্য লাস্ট ওয়ান, ন তৎপুরুষ সমাস। এটা কি হবে? সমস্ত পদের শুরুতে যদি এইরকম এই অব্যয়গুলা থাকে এবং নেগেটিভ অর্থে যদি হয়, অনা, ব্যবি, নানি, ঠিক আছে? ব্যবি, নানি, এই অব্যয়গুলা যদি নেগেটিভ অর্থে প্রকাশ হয় এবং পরপদ যদি হচ্ছে প্রধান হয়, তাহলে না বোধক বুঝাবে, ঠিক আছে? যেমন অকথ্য, কথ্য হচ্ছে মেইন, আইসা অর্থকে চেঞ্জ করে দিছে, না বোধক অর্থে প্রকাশ করছে। অনিচ্ছা, ইচ্ছা নাই যে জায়গাতে, না বোধক অর্থে প্রকাশ করছে। অসৎ, সৎ না যে, বিদেশ, দেশ না যা,
তাই হচ্ছে বিদেশ। ঠিক আছে, এগুলো হচ্ছে ন অতৎপুরুষ সমাস। ঠিক আছে, ফাইন, তৎপুরুষ শেষ। আর বেশিক্ষণ লাগবে না, আর মাত্র 5 মিনিট লাগবে, একটু ধৈর্য ধরে বসেন। ধৈর্য না থাকলে পজ করেন, পজ করে সেটা একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, একটা শেয়ার দেন। ওকে, দ্বিগু সমাস কি? দ্বিগু সমাস হচ্ছে এক কথায় সিম্পলি, এক কথা জাস্ট মাথায় রাখবেন, একটা সংখ্যা থাকবে, একটা বিশেষ্য থাকবে, নাউন থাকবে আর কি, সংখ্যা প্লাস নাউন, এটাকে বলা হয় দ্বিগু সমাস। যেমন চৌরাস্তা, দেখেন, 4 রাস্তার সমাহার, চৌ মানে 4, রাস্তা তো রাস্তায়, 4 একটা সংখ্যা, রাস্তা একটা নাউন, তার মানে কি এটা হচ্ছে আপনার দ্বিগু সমাস। এক কথায় সিম্পলি আপনার হচ্ছে খেয়াল থাকবে। সপ্তাহ দেখলেই বুঝতেছি 7টা তাই না, 7টা দিন। তাহলে এই যে ফার্স্টে 7 আসছে, এরপর একটা দিন আসছে, তাই না, 7 দিন মিলাই সাথে সপ্তাহ হয়েছে। ত্রিভুজ বুঝে গেছেন না কেমন হয়েছে, ত্রিফলা বুঝে গেছেন না কেন হয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, তাইলে ধরেন পঞ্চগড় বললাম, আমি পঞ্চগড় বললাম, হ্যাঁ পঞ্চগড় বললাম আর কি, আচ্ছা পঞ্চগড় বানান যে ঠিক আছে কিনা, ঠিক আছে তো, হ্যাঁ, তাইলে পঞ্চগড়ে তো 5 আছে, 5 আছে, তাইলে এরপরের এটা এটা কি হবে? প্রথমত এই জায়গাতে ধরে নেন গড় একটা নাউন, যদিও এটা একটা গড় অবশিষ্ট কিছু একটা বুঝাইছে, হ্যাঁ, তাইলে ধরে নেন আর কি এটা। এখন এই জায়গায় কি হবে, এটা কি তাহলে দ্বিগু সমাস হবে? উত্তর হচ্ছে না, কারণ এই জায়গাতে 5টা বুঝায় নাই, কোনো গড়কেও বুঝায় নাই, তাই না, একটা ভিন্ন কোনো কিছুকে বুঝাইছে, তার মানে কোনো পথকেই বুঝায় নাই। একটু আগেই বলছিলাম, যে জায়গাতে সবাই পাক না, সেই জায়গাতে কেউই পাক না, তার মানে যে জায়গাতে সব পদই প্রধান, সেই জায়গাতে কোনো পদই প্রধান না। যখন একটা ভিন্ন কোনো কিছুকে বুঝাবে, তখন এটা কি হয়? বহুব্রীহি হয়। এখন পঞ্চগড় দিয়ে 5টা বুঝায় নাই, কোনো গড়কেও বুঝায় নাই, বুঝাইছে কি? একটা জেলাকে বুঝাইছে, একটা ভিন্ন কোনো কিছুকে বুঝাইছে। তাহলে এই জায়গাতে সংখ্যা থাকা সত্ত্বেও কি এটা দ্বিগু সমাস না। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার। দেখেন, বলতে বলতে চলে আসছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে কি হবে? কোনো পদকেই বুঝাবে না, একটা ভিন্ন কোনো কিছুকে বুঝাবে। যেমন আপনি বললেন গায়ে হলুদ, ধরেন আমি বললাম আর কি গায়ে হলুদ, কি হলুদ বললাম? গায়ে হলুদ বললাম। এখন গায়ে হলুদ বলতে আপনি কি বুঝছেন? কারো শরীরকে বুঝছেন? না, আপনি আপনি কারো শরীরকে বুঝেন নাই। আপনি হলুদকে বুঝছেন না, হলুদকে বুঝেন না, আপনি একটা প্রোগ্রামকে বুঝছেন, একটা ইভেন্টকে, মানে হচ্ছে আপনি আপনি বুঝছেন আর কি। কারণ ওই জায়গাতে এমন অনেক গায়ে হলুদ হয় যে হচ্ছে কি এই জায়গাতে কোনো ধরনের শরীরে হলুদ টলুদ লাগায় না আর কি, এরা রিচুয়ালস মেনটেন করছে। হ্যাঁ, সো আলটিমেটলি এটা একটা প্রোগ্রামকে বুঝি আমরা, একটা ইভেন্টকে বুঝি, একটা ভিন্ন কোনো কিছুকে আমরা বুঝতেছি। তার মানে শরীরকে বোঝায় না, হলুদকে বোঝায় না, একটা অনুষ্ঠানকে বোঝায়। এটা হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, লাল পানি, দেখেন লাল পানি শোনার পর আপনি কিন্তু কোন লালরা বুঝেন না, পানিও বুঝেন না, বুঝছেন কি? মদকে বুঝছেন। কালো পানি শোনার পরে আপনি বুঝছেন যে হচ্ছে হয় মজু হবে, নাহলে কোক হবে, কিছু একটা হবে। কালো বলতে কোনো কিছু বুঝেন নাই, আবার হচ্ছে পানি বলতে কিছু বুঝেন না, আপনি একটা সফট ড্রিঙ্ক বুঝছেন, বাট ভিন্ন কোনো কিছুকে বুঝছেন। আবার বঙ্গবন্ধু, এই যে বঙ্গবন্ধু শোনার পরে আপনি বাংলাদেশরা বুঝেন নাই, কোনো বন্ধুরা বুঝেন নাই, বুঝছেন 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 একটা লোকরে। তার মানে এই যে বঙ্গবন্ধু যখন হবে আর কি, আচ্ছা দেখো এটাও বানান ভুল আসছে, ওই যে ইয়াটা লিখতে পারতেছিলাম না। হ্যাঁ, তো এই যে দেখেন এবার এই যে বঙ্গবন্ধু, আপনি একটা মানে বাংলারও বুঝেন নাই, কোনো বন্ধুরও বুঝেন নাই, আপনি বুঝছেন কি? একটা মানুষকে বুঝছেন। তার মানে যখন পূর্বপদ পরপদ কোনো কিছুকে বুঝাবে না, একটা ভিন্ন কোনো কিছুকে বুঝাবে, তখন এটা বহুব্রীহি সমাস। কান কাটা, এখন কান কাটা শোনার পরে আপনি আপনি কি বুঝেন? একটা বেহায়া মানুষকে বুঝেন। এমন না যে হচ্ছে যে হচ্ছে তার কান কাটে ফেলা দিছে, তা তো না। বেহায়া মানুষকে বুঝে, মুখ পোড়া, যার মানে হচ্ছে কি বলে, সবকিছু শেষ হয়ে গেছে আর কি, মানে যার ইজ্জত সম্মান শেষ হয়ে গেছে। তারপরে ঠোঁট কাটা, যার হচ্ছে মুখ পাতলা আর কি। তার মানে দেখেন এগুলিতে একটা ঠোঁট কাটা বলেন, ঠোঁটটা বোঝায় নাই, বা কারো ঠোঁট ঠোঁট কাটে দিছে এটাও বোঝায় নাই, এর মুখ পাতলা আর কি, এমন এমন কোনো কিছু একটা বুঝাইছে। এগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি, অনেকবার পরীক্ষাতে আসছে, অনেকবার পরীক্ষাতে আসছে। এটার এটারে কেমনে সংজ্ঞা লিখতে হয় আমার জানা নাই, বা শর্টে বুঝা দিতে পারবো। দেখা দেখি, মারামারি, হাতাহাতি, কুতাকুতি, আরো আপনি আপনার মুখ দিয়ে যা আসে আপনি সবগুলো বলে দিবেন। ঠিক আছে, এই টাইপের যা আছে এই সবগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। কি কি বহুব্রীহি? ব্যতিহার বহুব্রীহি। অলুক বহুব্রীহি, অলুক মানে কি অলরেডি আপনি জানেন, অলুক মানে বিভক্তি থাকবে, তাই না? তার মানে যে জায়গাতে বিভক্তি থাকবে এটা হচ্ছে কি অলুক বহু, এ হচ্ছে অলুক বহুব্রীহি। দেখেন, দেখেন কানে খাটো, তার মানে যার কান খাটো এটা বুঝাইছে কান ছোট? না, কানে খাটো মানে হচ্ছে বয়রা, বধির। ঠিক আছে, যদি বধির হয়, তার মানে কি কানরা বুঝায় নাই, কোনো কিছু খাটো বুঝায় নাই, বুঝাইছে কি শালা বয়রা। এই যে যখন বয়রা হয়েছে তখন হচ্ছে এটা অলুক বহুব্রীহি। মাথায় পাগড়ি, মাথারও বুঝায় নাই, পাগড়িও বুঝায় নাই, জামাইরে বুঝাইছে, বরকে বুঝাইছে। ওকে, এটা হচ্ছে অলুক বহুব্রীহি। ন অবহুব্রীহি কি হবে? ন অ সম্পর্কে আমরা অলরেডি শিখছি।
অ আ না নি অন বে অন বি বে এগুলা যদি যদি থাকে এবং না বোধক কোনো কিছু হয় তখন এটা কি বলে ন অবহব্রীহি। যেমন বেতার, বেতার তার নাই, তার মানে কি রেডিওরে বুঝাইছে, একটা ভিন্ন কোনো কিছুরে একটা বুঝাইছে। এটা হচ্ছে কি ন অবহব্রীহি। আশা করি ক্লিয়ার। আপনার মনের প্রশ্ন ওই যে বাকি রয়ে গেছে। হ্যাঁ, আরে এই জায়গা তো বেতার চলে আসছে, বেতার না। সংখ্যাবাচক বহুব্রীহি হচ্ছে লাস্টেরটা। কি এটা? এই বহুব্রীহিতে সংখ্যা থাকবে। সংখ্যা কি থাকবে? ওই যে একটু আগে আপনি বলতেছিলেন না, আপনি না স্যার আমি বলতেছিলাম পঞ্চগড় আর কি। এই যে ৫ দিয়ে আছে কিছু একটা, একটা ভিন্ন কিছু কিছুটা বুঝাইছে, এটা হচ্ছে সংখ্যাবাচক। আবার ধরেন যে আমি হচ্ছে বললাম, কি বললাম? ধরলাম কি? দোতারা। কি বললাম? দোতারা বললাম। এখন দোতারা মানে কি? একটা বাদ্যযন্ত্র, তাই না? যে জায়গাতে ২ টা তার আছে। এখন ২ টা তার আছে বিধায় আপনি এটারে বাদ্যযন্ত্র বলছেন। এখন দেখেন এবার, এই জায়গাতে কিন্তু আপনি ২ রা বুঝাইতেছেন না, তারকেও বুঝাইতেছেন না। আপনি আলাদা একটা জিনিসকে বুঝাইতেছেন, দোতারা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই ২ টা তান আছে বুঝাই তো দোতারা বলি। ইয়েস, আপনার কোশ্চেন ঠিক আছে, ফাইন। এখন ধরেন দোতারা থেকে সামহাও ইঁদুরে কেটে ফেলাইছে। এখন আপনার হচ্ছে তার আছে একটা। আপনি কি জীবনে বলবেন একতারা? বলবেন না। তার একটা কেন? তার না থাকলে আপনি হচ্ছে দোতারাই বলবেন। বলবেন কি? সিরা দোতারা। সো এই যে আলটিমেটলি নাম কিন্তু চেঞ্জ হয় না। তার থাকুক না থাকুক দোতারা দোতারাই থাকবে। পাঁচতারা পাঁচতারাই থাকবে। হুম? এরপরে কি? একতারা একতারাই থাকবে। সো তার কয়টা আছে? নো ম্যাটার্স। সুতরাং সংখ্যা আছে, তারও আছে, বাট বুঝতেছেন ভিন্ন কোনো কিছুকে। সংখ্যা দিয়ে শুরু হয়েছে মানে কি এটা? সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে, আশা করি ক্লিয়ার। অ্যান্ড লাস্ট ওয়ান, অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস কি? অব্যয় মানে নব্বয়, নব্বয় মানে যার কোনো ব্যয় নাই, যার কোনো ব্যয় নাই মানে যার কোনো পরিবর্তন নাই। খুব সিম্পলি ইজিলি কেমনে চিনবেন? এই জায়গাতে কোনো ধরনের জেন্ডার নাই, লিঙ্গ নাই, স্ত্রী পুরুষ বলতে কোনো ওয়ার্ড নাই, বচন নাই, এক বচন দ্বিবচন ত্রিবচন বহুবচন হওয়া পসিবল না, বিভক্তি নাই, এবং পূর্ব পদে অলওয়েজ অনুসর্গ হবে। যেমন উপকণ্ঠ, দেখেন উপকণ্ঠ তার মানে কি? উপকণ্ঠ মানে কি? আশা করি আপনি জানেন যে একটা কণ্ঠের মানে অধীনস্থ যে কণ্ঠ আছে। নিরামিষ তার মানে কি? নির্যোগ আমিষ, নিরামিষ। এই যে দেখেন এবার আমিষকে একটা ভিন্ন অর্থে নিয়ে নিছে, যে এই জায়গাতে আমিষ টামিষ নাই। ঠিক আছে? গরমিল, এই হচ্ছে আপনার ওই লেগে একটা ইয়ে আসছে, কি বলে, উপসর্গ আসছে, দেন মিল অর্থটাকে চেঞ্জ করে দিচ্ছে, আমৃত্যু, মৃত্যু পর্যন্ত উপসর্গ আছে। দেখেন এই একটার মধ্যে জেন্ডার দেওয়া পসিবল না, লিঙ্গ বানানো পসিবল না, বচন করা পসিবল না, বিভক্তি দেওয়া পসিবল না। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। সো আমরা দেখতে দেখতে মোটামুটি সবগুলোই মানে হচ্ছে ডিসকাস করলাম। সমাস নিয়ে চাকরির পরীক্ষাতে যাই আসুক না কেন, এর বাহিরে কোনো কিছু ইনশাল্লাহ আসবে না। এই পর্যন্ত খুব ভালো করে আপনি নোট করেন। যখন যে কোনো প্রবলেম হবে অবশ্যই কমেন্টে জানাই দেবেন ইনশাল্লাহ। সো আমাদের আজকের মতো এই পর্যন্তই। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দেবেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তীভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।